ঢাকা ৯ বাদ পড়লেন তাসনিম জারা। দেশ জুড়ে আরও বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা। খালেদা জিয়ার সমাধিতে আজও সমবেত বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো ছাপা বাকি মাধ্যমিকের 10 কোটি বই। সিন্ডিকেট বাণিজ্যকে দোষীছেন সংশ্লিষ্টরা। যথাসময়ে কার্যাদেশ দিতে পারে নাই, মন্ত্রণালয় থেকে যেভাবে সিদ্ধান্ত দ্রুত আসা উচিত সেটা আসে নাই। দ্বিতীয়ত হলো ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যারা কাজ নিয়েছে তারা দিতে ব্যর্থ। পর্দা উঠল বাণিজ্য মেলার। উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা। ক্রেতা দর্শনার্থীদের জন্য থাকছে টিকিটিং ব্যবস্থা। এবং মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিতে বলল ভারতের ক্রিকেট বোর্ড। ঢাকা দিল্লি উত্তেজনার আগুনে ঘি। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। জানাবো পুরো খবর। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তাকে সমর্থন জানিয়ে সই করা ভোটারদের তথ্য যাচাই বাছাই গরমিল পাওয়ায় শনিবার এই ঘোষণার কথা জানানো হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনের আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। এদিকে ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধতা পেয়েছে ঢাকা ৬ থেকে বিএনপির ইশরাক হোসেন, জামায়াতের আব্দুল মান্নান এবং ঢাকা ৮ আসন থেকে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ এবং খেলাফত মজলিসের মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্ট হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। আমার বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী ঢাকা ১০ থেকে আমাদের মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমারটা গ্রহণ করেছে এবং অন্য ৯ জনটা গ্রহণ করেছে। স্বচ্ছভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং কেন হয়নি, কি কারণে হয়নি যাদেরটা তার ব্যাখ্যাও করেছে, যার ফলে আমার কাছে বেশ ট্রান্সপারেন্ট মনে হয়েছে। আজকে যাচাই বাছাই ছিল ঢাকা ১১ আসনের, আর যাচাই বাছাই আনতে আমার নমিনেশন বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। আর এদিকে বাতিল হয়েছে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থীর মনোনয়নপত্র। শনিবার সকালে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধতা পেয়েছে। রাজশাহী ১ আসনের জামায়াত, বিএনপির এবং এবি পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৩ জনের নমিনেশন। খুলনা ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্যদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর পঞ্চগড়ে একসাথে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির এবং এনসিপির প্রার্থী সার্জিস আলম। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১৪ এর বিধান অনুসারে ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়ন রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। মাননীয় জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করেছেন। আমরা খুশি, অত্যন্ত খুশি, বগুড়াবাসী খুশি। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির 7 দিনের শোক। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব ABM আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলিকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ABM আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবং সালেহ শিবলি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। আর গত 25 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে ফেরেন সালেহ শিবলি। জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে কি তথ্য দেয়া নিষেধ? তা না হলে মাধ্যমিকের অন্তত 10 কোটি বই ছাপাতে দেরির কারণ দেখছে না প্রতিষ্ঠানটি। বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে নিউজ 24, কিন্তু সাড়া মেলেনি। কেউ কেউ বলছেন এই দেরির পেছনে রয়েছে সিন্ডিকেট বাণিজ্য। শিক্ষার্থীদের নিম্নমানের বই দেওয়ার প্রমাণও রয়েছে এনসিটিবির হাতে, কিন্তু কাজীর গরু রয়ে গেছে কেবল কাগজেই। আর মাসুদা লাবুনির প্রতিবেদনে বিস্তারিত থাকছে। ক্যামেরায় ছিলেন আমাদের আরেক সহকর্মী মেহেদি হাসান সুমন এবং মিন্টু। নতুন বছর শুরুর ঠিক আগে ভাগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অলমোস্ট 100% বই সেগুলো পৌঁছে যাবে, কিন্তু বাস্তবতা হলো বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীরা সৌভাগ্যবান হলেও নতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত মাধ্যমিকের বেশিরভাগ শিক্ষার্থী। কিন্তু কেন? উত্তরের খোঁজে নিউজ 24। 2026 শিক্ষাবর্ষে প্রায় 30 কোটি পাঠ্য বই ছাপানোর কথা। মাধ্যমিকের 21 কোটি 43,24,000, বাকিগুলো প্রাথমিকের। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, কিন্তু মাধ্যমিকের অন্তত 10 কোটি বই এখনো ছাপাখানায় বন্দী। তাই ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থীকে বই ছাড়াই যেতে হবে ক্লাসে। 7 এবং 8 দুইটা ক্লাসের গ্যাপ আছে, আর বাদ বাকি মোটামুটি অনেকাংশে পেয়ে গেছি ইনশাল্লাহ। আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইগুলো হাতে পাইনি, কিন্তু আমাদের কাছে মেইল এসেছে। দেশের অনেক জেলার মতো শিক্ষানগরে রাজশাহীতেও একই পরিস্থিতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, মাধ্যমিকে বই কম পাওয়ার পাশাপাশি বেশিরভাগ জেলায় একেবারেই পৌঁছায়নি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর কোনো বই। ক্লাস 9-এর জন্য 6,96,545টি বইয়ের চাহিদা ছিল। 3,70,385টি বই পেয়েছি। ক্লাস 7 এবং ক্লাস 8-এর কোনো বই আমরা এখনো পাই নাই। তাহলে সরকারি প্রতিশ্রুতির এত ফুলঝুরি কেন? সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে নিউজ 24 পাওয়া গেল না এনসিটিভির চেয়ারম্যানকে। একাধিকবার ফোন করেও মেলেনি সাড়া। বই ছাপানোয় দেরির পেছনে রিটেন্ডার ও যথাসময়ে কার্যাদেশ না দেয়া বড় কারণ। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক এই সভাপতি বললেন, সক্ষমতার অতিরিক্ত কাজ দেওয়া হয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে। যথাসময়ে কার্যাদেশ দিতে পারে নাই, মন্ত্রণালয় থেকে যেভাবে সিদ্ধান্ত দ্রুত আসা উচিত সেটা আসে নাই।
দ্বিতীয়ত হলো ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যারা কাজ নিয়েছে তারা দিতে ব্যর্থ এবং এরা দিতেও পারবে না। আজকে দিনে দাঁড়িয়ে আমি বলি এখনো 10 কোটি বই বাকি। এদিকে নিউজ 24 এর হাতে আসা কাগজ বলছে এবছরও নিম্নমানের বই দেওয়ার প্রমাণ পেয়েছে এনসিটিভি, কিন্তু এনসিটিভি ও মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কন্ট্রোল ইউনিয়ন বিডি একে অপরকে দায়সারা চিঠি দিয়েছে। নিম্নমানের বই দেওয়ার কথা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে প্রতিষ্ঠানটি। যে বইগুলো চলে গেছে নিম্নমানের সেটার ক্ষেত্রে আসলে কি করা হবে? মানে এটা তো আপনাদের মানটা আগে দেখার কথা। এরকম কোন বই যায়নি আমরা জানা মতে, কোনোভাবে যেও থাকে লুকোয় দিয়ে থাকে, পলায় দিয়ে থাকে, এরপরে একটা ইনস্টিটিউশন সামনে। আবারও এনসিটিভিতে নিউজ 24, কারো বক্তব্য পাওয়া গেল না এবারও। বই সরবরাহে যুক্ত একজন জানালেন এনসিটিভি থেকে তথ্য দেয়া নিষেধ। এনসিটিভি থেকে তথ্য দেওয়ার নিষেধ আর কি, সারা বাংলাদেশ করতে শতভাগ বই পাবে না, এখনো তো 100% বই বাকি আছে। এছাড়াও গত বছর 64 জেলায় এনসিটিভির 32টি টিম সরেজমিনে গিয়ে নিম্নমানের বই পায় 30%, কিন্তু তাদের বিরুদ্ধেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। উৎসব করে বই দিয়ে বিলম্ব কাটানোর চেষ্টা হয়েছে দেশে, কিন্তু কেটেছে কি? এবার এখনো মাধ্যমিকের অন্তত 10 কোটি বই ছাপানো বাকি। কবে ছাপা শেষ হবে আর কবেই বা মিলবে বই, উত্তর নেই। মন্ত্রণালয় থেকে এনসিটিভি সবার মুখেই কুলুপাটা, যেন শস্যের ভেতর লুকিয়ে আছে পুরনো ভূত। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে সময় হচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। আকাশটা ব্লু 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 ব্লু, গ্রিন হলো পাতা, গ্রিন হলো সিগন্যাল, হলুদ আমার খাতা, হলো জামা, চকলেটি চকবিন, স্বাদে ভরা রঙে রঙে। আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশ এখন নির্বাচনের পথে, আর ভোটের পর পরিস্থিতি শান্ত হলে এই অঞ্চলে সুসম্পর্ক আরও বাড়বে। ঢাকা সফর শেষে ভারতে ফিরে এমন আশাবাদ প্রকাশ করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের উন্নতিতে প্রতিবেশীদেরও লাভ হয়। আর সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে এই বার্তাই দিয়ে গেছেন তিনি। পাশাপাশি নাম উল্লেখ না করে পাকিস্তানকে হুঁশিয়ারি করে জয়শঙ্কর বলেন, খারাপ প্রতিবেশী সন্ত্রাসবাদ চালালে ভারতও আত্মরক্ষায় আরো কঠোর হবে। এই মুহূর্তে নির্বাচনের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাদের শুভেচ্ছা জানিয়েছি আমরা। আশা করি নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে। কিন্তু আপনার খারাপ প্রতিবেশীও থাকতে পারে, দুর্ভাগ্যবশত আমাদের আছে। আপনারা জানেন, কেউ আমাদের বলতে পারে না আমাদের কি করা উচিত বা উচিত নয়। নিজেদের রক্ষা করার জন্য যা কিছু করা দরকার আমরা তাই করব। জানুয়ারি জুড়েই থাকতে পারে শীতের তীব্রতা, আসতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ, যার ধরন হতে পারে মৃদু থেকে মাঝারি। তবে শৈত্যপ্রবাহের চোখ রাঙানিও রয়েছে, কেবল ঢাকায় নয়, এমন পরিস্থিতি থাকতে পারে পুরো দেশ জুড়েই, এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। নতুন বছরের শুরুতেই বেড়েছে শীতের দাপট, কুয়াশায় ঢাকা চারপাশ, একটু দূরের বস্তুও দেখা মুশকিল। শনিবার এমন পরিস্থিতি দেখা গেছে রাজধানী জুড়েই। শীত পড়ছে হাড় কাঁপানো, তাই খড়কুটো জ্বালিয়ে গা গরম করার চেষ্টা ছিন্নমূল মানুষের। বিপর্যস্ত নিম্নবৃত্তের স্বাভাবিক জীবনযাত্রা। বর্তমানে জনজীবন খুবই দুর্ভিক্ষ, আর বিশেষ করে যারা গরিব দুঃখী আছে তাদের জন্য চলাফেরা খুবই কষ্টকর। শীত অনেক বেশি, শীতের জন্য মানুষ অনেক কষ্ট করতেছে। শীতে চাইলেও কেউ কিছু দেয় না এবং কেউ সাহায্য করতেছে না। দেশের যে যারা বিত্তবান আছে তারা যদি আগায় আসে, তাহলে গরিব দুঃখী যারা আছে তারা
সাহায্য পেয়ে, তাদের কাছ থেকে সাহায্য পেয়ে শীত নিবারণে বিরাট সহযোগিতা হবে তাদের। আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাস জুড়েই থাকতে পারে এমন পরিস্থিতি। এ মাসেই ধেয়ে আসতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। আগামী 5-7 দিন এরকমই থাকবে। আসলে ওভারঅল যে এটা সারা মাসে শীত থাকবে, জানুয়ারি মাসে আমাদের শীতলতম মাস, সারা মাসে এবং সারা দেশে শীত থাকবে। দিন এবং রাতের তাপমাত্রাটা স্বাভাবিকের কাছাকাছি থাকবে জানুয়ারি মাসে, এবং এই মাসে তো 2 থেকে 3টা স্পেল মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে, এবং 1 থেকে 2টা স্পেল আপনার মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ থাকবে। আগামী মঙ্গলবারের পর শীতের মাত্রা আরও বাড়বে বলছে আবহাওয়া অফিস। নামির আহমেদ, নিউজ 24, ঢাকা। অতিথি পাখির অভয় আশ্রম হিসেবে দেশি বিদেশি পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে কমে গেছে পাখির সংখ্যা। প্রতিবছর সুদূর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিও শিকার করছে একটি চক্র, আর এই কারণেই সংরক্ষিত জলাশয়ে এবার পাখির সংখ্যা কমে এসেছে, এমনটাই বলছেন সেখানকার স্থানীয়রা। আর পাখি না থাকায় প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে টাঙ্গুয়ার হাওর। মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 3747.8 বর্গ কিলোমিটারের জেলা সুনামগঞ্জ। মূলত হাওরের জেলা হিসেবে পরিচিতি থাকলেও একসময় এই জেলা পাখির জন্য নিরাপদ আশ্রয়ের কেন্দ্রবিন্দু ছিল। বিশেষ করে সবুজ শান্ত মাঠ ঘাট, হিজল করচ বাগান, ক্ষেত খামারে বিচিত্র পাখির বিচরণ ছিল। তখন ফসলের মাঠ ও হাওরের সারি সারি হিজল করচ গাছে ভরে থাকত পাখালিতে। তবে এখন তা সুদূর অতীত। এদিকে শীতের শুরুতেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঝাঁক বেঁধে আসত অতিথি পাখি। পাখির শব্দে তখন হাওর পাড়ের মানুষের ঘুম ভাঙত। তবে সেই শব্দ কয়েক বছর ধরে যেন মিলিয়ে যাচ্ছে। সংরক্ষিত এলাকা হলেও প্রতিনিয়তই ঘটছে পাখির সঙ্গে নির্মমতা। বিস্টোপ টাওয়ারের টর্চ লাইট মেরে অবাধে চলে পাখি শিকার। আমরা এই যে ঘুমাইতে গেলেও শাসা শব্দ লাগে ঘুম ভাঙে গেছে, এখন তো আর এরকম পক্ষী নাই। তো পাখি আছে না, হয় কি লাগি আমরা নাও পাওয়া যাচ্ছে না, মানে পাখি এর অর্ধেও লাগে। যেভাবে চলতেছে দিন, এভাবে যদি যায় আর 2-4-5 বছর, তা ফাঁকি পাওয়া যাবে বলে মনে হয় না। বার্ডস ক্লাবের তথ্য বলছে 2024 সালে গত 15 বছরের তুলনায় সবচেয়ে কম মাত্র 23,000 পরিযায়ী পাখি এসেছে এই জেলায়। পরিযায়ী পাখি রক্ষায় রাষ্ট্রীয়, সামাজিক ও বেসরকারি উদ্যোগের দাবি ক্লাব সদস্যদের। পরিযায়ী পাখি রক্ষার জন্য এবং বংশবৃদ্ধির জন্য রাষ্ট্রীয়, সামাজিক এবং বেসরকারি উদ্যোগ দরকার। পাখি শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান স্থানীয় আইনজীবীর। অতিথি পাখি রক্ষায় সবসময় সতর্ক ও কঠোর অবস্থানে থাকার কথা জানালো স্থানীয় প্রশাসন। মামলা দেওয়ার পরে গত বছর পরিযায়ী পাখির উপর আরেকটা মামলার খবরে কেউ দিতে পারে নাই। আমরা একইভাবে এই বছর যদি সে যেন একটা লাইভও না হইতে পারে সেই ব্যবস্থা নিব। পাখি বিজ্ঞানী ও IUCN এর তথ্য মতে টাঙ্গুয়ার হাওরে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 219 জাতের পাখি ছিল। 2011 সালের IUCN এর এক জরিপে টাঙ্গুয়ার হাওরে 64,000 পাখির অস্তিত্ব দেখানো হয়েছে। এতে 86 জাতের দেশীয় এবং 83 জাতের বিদেশি পাখির কথা উল্লেখ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানাবো মধুমতি ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আয়োজন উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধনের ঘোষণা করেন তিনি। এবারের আয়োজনে অনলাইনে বিভিন্ন ক্যাটাগরিতে স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ই-টিকিটিং এর পাশাপাশি অন স্পট টিকিট কেনার ব্যবস্থাও রয়েছে, আর যাতায়াতের সুবিধার্থে রয়েছে BRTC বাস। এবারের মেলায় দেশি বিদেশি স্টল রয়েছে 327টি। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন।
আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে আসন্ন বোরো মৌসুমের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় যশোরের কৃষক। রাতে পলিথিন দিয়ে ক্ষেত ঢেকে রাখছেন তারা। আর কৃষি বিভাগ বলছে এরই মধ্যে বেশিরভাগ বীজতলায় চারা বড় হয়ে গেছে, আর তাই ক্ষতির সংখ্যা কিছুটা কম। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। যশোরে কুয়াশার দাপটে প্রতিদিন কমছে তাপমাত্রার পারদ। গত এক সপ্তাহ ধরে সকাল থেকেই দেখা নেই সূর্যের। সপ্তাহ জুড়ে জেলার তাপমাত্রা 9 থেকে 7.5 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। এদিকে বোরো বীজতলা সবেমাত্র বড় হতে শুরু করেছে। এরই মধ্যে শীত ও কুয়াশার কারণে নষ্ট হয়েছে অনেক বীজতলা। কুয়াশায় পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে পলিথিন দিয়েছি, পলিথিন দেওয়ার পরে কিছুটা ভালো হচ্ছে। পলিথিন দিতে একটু লেট হয়ে গেছে, এই জন্য আমাদের পাতা লাল হয়ে গেছে। এখন অনেকেরই পাতা এইভাবে আর কি সব নষ্ট হয়ে গেছে এই কুয়াশার কারণে। এ অবস্থায় পরিশ্রম ও ব্যয় বেড়েছে বোরো চাষিদের। বীজতলা রক্ষায় অনেক কৃষক রাতের বেলা পলিথিন দিয়ে ক্ষেত ঢেকে রাখছেন। কিনতে হচ্ছে নানা প্রতিষেধক। এক সপ্তাহ পরে আমরা পলিথিন দিছি, পলিথিন দেওয়ার পরে এখন পাতাটা স্বাভাবিক খুব ভালোই আছে। অন্য জায়গায় দেখছি, দেখার পরে আমি নিজেও সেই প্রত্যয়টা ব্যবহার করেছি, করার পরে যাক আল্লাহর রহমতে আমার পাতাটা খুব ভালো হয়েছে। অনেক কৃষক মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তার দ্বারস্থ হচ্ছেন। তাদের পরামর্শে রক্ষার চেষ্টা করছেন বোরো ধানের চারা। যশোর জেলায় এবছর ৭,৯৯৫ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা করা হয়েছে। এই বীজতলা আমাদের ইতিমধ্যেই ধান রোপণ শুরু হয়ে গেছে। আশা করা যায় যে এবছর আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে। শীত ও কুয়াশা তীব্র হলেও বোরো বীজতলা রক্ষা করা সম্ভব বলছে কৃষি বিভাগ। যাতে এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বা এই তাপমাত্রার জন্য পাতার উপরে না প্রভাব ফেলে, সেই জন্য যারা ঢেকে রাখতেছে তাদেরটা মোটামুটি ভালো আছে, আর যারা ঢেকে রাখে নাই তাদেরটা একটু আসলে খারাপ হয়ে পড়ছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যেন আপনারাও সাথে একটু ঢেকে রাখেন। চলতি মৌসুমে যশোর জেলায় বোরো বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৫৫০ হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে রয়েছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জীবনে ডাকে আমি সারা দিই, থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। জানাবো আন্তর্জাতিক খবর। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাজধানী কারাকাস সহ অন্তত 3টি রাজ্য সামরিক এবং বেসামরিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। আর এই অবস্থায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মার্কিন আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে কিউবা, আর জাতিসংঘে বৈঠকের আহ্বান জানিয়েছে কলম্বিয়া। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় ভোরে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রাজধানী কারাকাস। আগুন পড়েছে মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়েরাতে রাজ্যে, যেখানে সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার খবর জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এতে দেশজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
এ অবস্থায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বিদেশি শক্তির শক্ত হাতে প্রতিহতের অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পেড্রিনো। ভেনেজুয়েলার জাতি যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে অপরাধমূলক সামরিক আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আজ অবধি হানাদার বাহিনীর বর্বরতা, যারা আমাদের পবিত্র মাটিকে অপবিত্র করেছে। বিদেশি সেনার উপস্থিতি প্রতিরোধ করব। এরই মধ্যে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় ভেনেজুয়েলার আকাশ সীমানায় মার্কিন বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। এমনকি মার্কিনীদের দেশটির আশপাশেও ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। এদিকে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্রের এই হামলায় নিন্দা জানিয়েছে কিউবা। এমনকি যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে কলম্বিয়া। আফরিন মৌ, নিউজ 24। ইরানের অর্থনৈতিক দুর্দশার জন্য সরকারই দায়ী, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে সহিংস উপায়ে বিক্ষোভ দমনের চেষ্টা করলে ইরানে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানে মূল্যস্ফীতি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। তবে দেশটির অর্থনৈতিক দুর্দশার জন্য সরকার দায়ী, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মানুষ অসন্তুষ্ট, আমরাই দোষী। আমাদেরই সেবা করতে হবে, আমাদেরই আমাদের সম্পদ সঠিকভাবে পরিচালনা করতে হবে, আমাদেরই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ট্রাম্পের এমন মন্তব্যে দেশটির বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হুমকিতে মোটেও ভীত নন বলে জানান তারা। আমরা ট্রাম্পকে ভয় পাই না, এর সাথে তাদের কোনো সম্পর্কও নেই। এটি একটি অভ্যন্তরীণ বিষয়, আমরা তাদের বিষয়ে হস্তক্ষেপ করি না। তারা কেন আমাদের বিষয়ে হস্তক্ষেপ করতে চায়? বিশ্লেষকরা বলছেন ইরানের বিক্ষোভ দমন ইস্যুতে ট্রাম্প সামরিক হস্তক্ষেপ করবে না। তেহরানকে চাপে রাখতেই এই ধরনের হুমকি দিয়েছেন তিনি। আমি মনে করি ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপ থেকে আমরা অনেক দূরে আছি, তবে ট্রাম্প এটি করলে সত্যি অবাক হব। গেল কয়েকদিন ধরেই মূল্যস্ফীতির কারণে ছড়িয়ে পড়া বিক্ষোভে বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে গণমাধ্যম। আফরিন মৌ, নিউজ 24। ইয়েমেনের হাদ্রামাউতে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সৌদি জোট এবং আমিরাত সমর্থিত এসটিসি বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। সংঘাতের এই নতুন মোড়ে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার লক্ষ্যে 2 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। জানাবো খেলার খবর। ঢাকা দিল্লি উত্তেজনায় এবার ক্রীড়াঙ্গনে। মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। ভারতের বার্তা সংস্থা ANI-কে এই তথ্য জানিয়েছে BCCI এর সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে IPL ফ্র্যাঞ্চাইজি কলকাতা মুস্তাফিজকে আর দলে রাখতে পারছে না। KKR যদি বিকল্প খেলোয়াড় নিতে চায়, সেক্ষেত্রেও প্রয়োজনীয় অনুমতি দেবে BCCI। দর্শকের সাথে শেষ করছি নিউজ 24 সংবাদ। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।